গুড ইভিনিং স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে দেখি স্ক্রিনটা আর একটু বড় করা যায় কিনা, মাঝখানে নিয়ে আসি। তোমাদের আমি আজকে এই ভিডিওটা হয়তো সবার জন্যই কাজে লাগবে, কিন্তু মেনলি আমাদের থার্ড সেমেস্টার স্টুডেন্টসদের জন্য, মইনা কভয়ের ব্যাচ। আমি একটু স্পেকট্রোস্কোপি মানে বায়োফিজিক্স তো ভেবেছিলাম যে ওখানে মানে কলেজে once the college open I'll go and I'll teach, but that's not going to happen now, কারণ যেটা দেখা যাচ্ছে কবে খুলবে কিভাবে কি হবে তাতে বলা যাচ্ছে না। সো এনিওয়ে দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা এখনই করতে পারি আর কি, অ্যান্ড উইল ডু ইট সাকসেসফুলি অনলি। যে আমি দেখো ওই বায়োফিজিক্সে আমি যে টপিকটা তোমাদের পড়াবো স্পেকট্রোস্কোপি, ইটস আ লিটল বিট ডিফিকাল্ট টপিক। তো সেটার একটা ইন্ট্রোডাকশন দরকার যে অ্যাজ ওয়াই উই আর স্টাডিং দিস টপিক, how is it relevant to the study of biotechnology and molecular biology, and why you should not be afraid of this topic. আমি তোমাদের অনেকেই একটা জিনিস বলেছিলাম যে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির একটা ওয়েবিনার, তার লিঙ্ক আমি পাঠিয়েছিলাম জয়েন করার জন্য, কিন্তু যা রিপোর্ট পাচ্ছি যে তোমাদের অনেকেই হয়তো জয়েন করোনি, উইচ ইজ নট অ্যাট অল গুড। বাট এনিওয়ে, আমার যে মেনলি স্পেকট্রোস্কোপির টপিকগুলো আছে, that is UV visible spectroscopy, then we have infrared spectroscopy, এবং এছাড়াও বায়োফিজিক্সে আমার ডাইনামিক লাইট স্ক্যাটারিং আছে এবং এক্স রে ক্রিস্টালোগ্রাফি আছে। দিস আর এক্সট্রিমলি ডিফিকাল্ট টপিকস, খুব ডিফিকাল্ট টপিক বেশিরভাগই, এবং একটু মন দিয়ে যদি তোমরা না শোনো বা না পড়ো বা নিজেরা যদি না পড়ো, মানে আমার লেকচার শুধু শুনে কোনো লাভ হবে না, তাহলে কিন্তু এই টপিকসগুলো বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সবার আগে আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপি। এই স্পেকট্রোস্কোপি কথাটার মানে, স্পেকট্রোস্কোপি মিনস দ্য ইন্টারাকশন অফ লাইট অ্যান্ড ম্যাটার। ঠিক আছে, স্পেকট্রোস্কোপি মিনস দ্য ইন্টারাকশন বিটুইন লাইট অ্যান্ড ম্যাটার। তোমরা অনেকেই হয়তো রামান স্পেকট্রোস্কোপির নাম শুনেছ। আমাদের ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির বিখ্যাত বিজ্ঞানী সিভি রামান, যিনি রামান স্পেকট্রোস্কোপি আবিষ্কার করেন এবং তার জন্য নোবেল প্রাইজও পান। তোমাদের মানালি ম্যাডাম পড়াবেন না, রামান স্পেকট্রোস্কোপি ওনার সিলেবাসে আছে। আমি জাস্ট একটু একটা আইডিয়া দিতে চাই যে কি ব্যাপারটা, মানে কেন, ওয়াই ইজ ইট সিগনিফিক্যান্ট। মলিকিউলার বায়োলজি যখন থেকে পড়া শুরু হলো, এর কিছু স্টেজেস আছে। স্টেজেসগুলো হচ্ছে যে প্রথমে জেনেটিক্স, মেন্ডেল জেনেটিক্স আবিষ্কার করলেন। তারও যদি আমরা একটু আগে চলে যাই তাহলে এভলিউশনারি বায়োলজি। নাও ওয়ান্স জুলজি অ্যান্ড বোটানি, টু মাদার সায়েন্সেস, দে ইভলভ। তারপরে পিপল স্টার্ট আস্কিং ওয়াই। ওয়াই ইজ দ্য প্রাইমারি কোয়েশ্চেন। যে জুলজি বটানি যখন ইভলভ করলো, ওয়াই ডু উই হ্যাভ সাচ ডাইভার্সিটি অফ অর্গানিজমস, হাউ ডিড উই গেট দিস ডাইভার্সিটি অফ অর্গানিজমস, how they are linked, what is the sequence in which these organisms came into existence. These were the initial questions. To answer these questions, evolutionary biology played a very 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 important role. Evolutionary biology কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করলো। সে কি করছে যে না, এই অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারছে যে অর্গানিজমস কীভাবে ইভলভ করছে, ওকে, অর্গানিজমস কীভাবে ইভলভ করছে, হাউ ইট ইজ গেটিং ইভলভ, ওয়াই ডু উই গেট সাচ ডাইভার্সিটি, আমরা এত ডাইভার্সিটি কেন পাচ্ছি। বাট দ্য প্রাইমারি কোয়েশ্চেন দ্যাট এভলিউশনারি বায়োলজি কুড নট এক্সপ্লেন is the detailed mechanism of evolution, at least at the time of Darwinism, যার জন্য হয়তো নিও ডারউইনিজমের দরকার হলো। যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ এভলিউশন, মানে এভলিউশন মানে কি, উইথ রিপিটেটিভ জেনারেশনস কিছু ভ্যারিয়েশন আসছে, নতুন স্পিসিস তৈরি হচ্ছে, সো দের ইজ ডাইভার্সিটি এটসেট্রা। বাট ওয়াই দিস থিং ইজ হ্যাপেনিং, মানে এই জিনিসটা কেন হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু খুব একটা ক্লিয়ারলি এভলিউশনারি বায়োলজি বলতে পারে। দ্যাট লেড টু দ্য অ্যাডভেন্ট অফ জেনেটিক্স। মানে
জেনেটিক্স কি না, একটা মেকানিজম। আমি বারবার বলেছি তোমাদের জেনেটিক্স পড়ানোর সময়, আমি যেহেতু পড়িয়েছি, যে দেখো উচ্চমানের পি প্ল্যান্ট তৈরি করা, মটর গাছ তৈরি করা, যেটা মেন্ডেলের উদ্দেশ্য ছিল, এবং এই ধরনের কিছু এক্সপেরিমেন্ট করা, মানে হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট টু প্রডিউস pea plants with significantly different characteristics or same characteristics, that ought to even to see a pattern, okay, in the hybridized plant, in the offspring, অপত্যের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখা, এটাও যে একটা বিশাল বড় কিছু অ্যাচিভমেন্ট ছিল তা নয়, বিকজ দিস কাইন্ড অফ হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্টস আর প্লান্ট ব্রিডিং এক্সপেরিমেন্টস, এগুলো হারাপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময় থেকে চলে আসছে। ঠিক আছে, এটা কোনো নতুন জিনিস নয়, কিন্তু এই জিনিসটাকে সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করতে পারা, দ্যাট ওয়াজ দ্য ফোর্টে, ওকে, যেটা মেন্ডেল ওয়াজ blessed with. Okay, that was the forte with which Mendel was blessed. Now, so again, you see this zoology, botany, সেখানে অনেকগুলো কোয়েশ্চেন এলো, দিস মাদার সায়েন্সেস, কারণ whenever we are dealing with organisms, you bound to have questions regarding their relations, regarding how close they are, how distant they are, what is the sequence of their evolution. কারণ মানুষ সবসময়ই চায় একটা এমন কিছু তৈরি করতে where you could get a scale of শ্রেষ্ঠত্ব, কে সব থেকে শ্রেষ্ঠ, সেই স্কেলটা, আদারওয়াইজ হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ এভলিউশন, যে যেভাবে হয়েছে হয়েছে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। বাট এনিওয়ে, একটা স্কেল আমরা চাই, কে পুরনো, কে নতুন, কে আগে এসছে, কে পরে এসছে, ইত্যাদি ইত্যাদি। জেনেটিক্স কুড এক্সপ্লেন যে এই যে ক্যারেক্টারিস্টিক বা এভলিউশন অফ আ নিউ স্পিসিস, এটা কেন হচ্ছে। But then there was something, that is, Mendel could see something and he could put some hypothesis, some laws which were correct till date, এখনো অবধি 100% correct. There are few laws in biology and these laws definitely bear the wrath of time, and still they are very good. I mean, they exist and applicable in most of the situations. But you see, Mendel could not give the molecular basis. It follows some principle, that principle could be explained, but seeing is believing. Is there a molecular basis behind these principles? That led to the field of molecular biology. ঠিক আছে, where we deal with molecules. তারপরে বায়োটেকনোলজি নেক্সট ধাপে কি করে এলো সেই অবধি আমি যাব না, কারণ এই ক্লাসটা সেইটা নিয়ে না। নাও ওয়ান্স দিস মলিকিউলার বায়োলজি কেম ইনটু এক্সিস্টেন্স, সেখান থেকে এই মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সটা আমরা পাচ্ছি, অ্যান্ড উই ক্যান ম্যানিপুলেট দিস টু জেনারেট superior organisms or organisms which we need, which are beneficial for mankind. So that led to the evolution of biotechnology as a whole and genetic engineering as its subset. কিন্তু এই যে molecular manipulation to regulate the process of evolution, এভলিউশন থেকেই তো শুরু হয়েছিল, সেখান থেকে সেটাকে জেনেটিক্স এক্সপ্লেন করলো, তারপর মলিকুলার বায়োলজি, এবারে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স যখন আমরা পাচ্ছি, সেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির সাহায্যে ম্যানিপুলেট করছি, সো দ্যাট উই ক্যান কন্ট্রোল দ্য প্রসেস অফ এভলিউশন ফর আওয়ার বেনিফিট। ঠিক আছে, এক মিনিট, ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে খুব, যাই হোক, হাত দিয়ে ধরে থাকি একটু, হ্যাঁ, so that we can control the process of evolution for our benefit, আমাদের বেনিফিটের জন্য আমরা কিন্তু এভলিউশনের প্রসেসটাকে আমরা ইউজ করতে পারি। জাস্ট আ মিনিট, হ্যাঁ, আমার ল্যাপটপটা খুব গরম হয়ে যাচ্ছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওয়েট।
ঠিক আছে? তখন একটা জিনিস আরও খুব ইম্পর্টেন্ট হয়ে গেল, if we can somehow get to know the structure of these molecules, এই যে মলিকিউলগুলো, ঠিক আছে, কি মলিকিউল না ডিএনএ, দ্যাট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল that transcribes into the RNA, which is the messenger, and ultimately translates into the protein, which is the effector molecule. তাহলে এই যে টোটাল জিনিসটা ডিএনএ আরএনএ প্রোটিন, হ্যাঁ, এই একটা সিকোয়েন্স যে আছে, সেন্ট্রাল ডগমা যে আছে অফ এভলিউশনে, সেইখানে আমাদেরকে কিন্তু একটু আমরা যদি স্ট্রাকচারটা জানতে পারি অফ দিস মলিকিউলস, লাইক if we can get the structure of DNA, the structure of RNA, or the structure of proteins, then সেগুলোর ম্যানিপুলেশন কিন্তু আরও সহজ হয়ে যাবে, অ্যান্ড ফার্দার সেগুলোর ম্যানিপুলেশন সহজ হয়ে গেলে আমরা সেগুলোকে আরও ইজিলি ইঞ্জিনিয়ার করতে পারবো। দিস ওয়াজ দ্য কনসেপ্ট which led to the evolution of a new field which deals with determination of structure of biomolecules, and that is mainly being done by spectroscopy using light। ঠিক আছে, তাহলে স্পেকট্রোস্কোপি মেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমরা বায়োমলিকিউলার স্ট্রাকচারটা জানতে পারছি। কেন জানতে পারছি আমরা, কেন জানতে পারছি এই প্রশ্নটা আমি একটু উত্তর দিই, কিছুক্ষণ এক্সপ্লেন করি। বায়োমলিকিউলার স্ট্রাকচারটা আমরা জানতে পারছি, তার মানে সেটার লাভ এই জিনিসটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা বায়োমলিকিউলসকে যেটা বলছিলাম, উই ক্যান ম্যানিপুলেট দেম টু কন্ট্রোল এভলিউশন। নেক্সট হচ্ছে দিস বায়োমলিকিউলস দে অলসো পারফর্ম সাম এফেক্টিভ ফাংশনস, যেমনি প্রোটিন, ধরো দে পারফর্ম আ লট অফ এফেক্টিভ ফাংশনস। তাহলে এই এফেক্টার ফাংশনসগুলো যখন পারফর্ম করে একটা প্রোটিন, তাহলে সেটা অন্যান্য প্রোটিনের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, মানে জেনোমিক্স, প্রোটিওমিক্স, ঠিক আছে, তারপর মেটাবোলোমিক্স, বা মাঝখানে ট্রান্সক্রিপ্টোমিক্সও আছে, জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, ঠিক আছে, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স, মানে যে প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা উই ক্যান স্টাডি থ্রু দিস ডিএনএ প্রোটিন ইন্টারঅ্যাকশন। ওকে, রেগুলেশনটা কিভাবে হচ্ছে, আলটিমেটলি আমার যে জিন এক্সপ্রেশন হচ্ছে, যে প্রোটিন প্রোডাকশন হচ্ছে, সেটা রেগুলেশন কিভাবে হচ্ছে। খুব সহজে বলছি, তোমরা সবাই জানো যে কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ডিএনএতে বাইন্ড করে, কিছু এনহ্যান্সার রিজিয়ন আছে যেখানে কিছু ট্রান্সক্রিপশনাল রেগুলেটর বাইন্ড করে। তো এই যে জিনিসগুলোর বাইন্ডিং কিভাবে হচ্ছে, এবং এই বাইন্ডিংগুলোকে যদি আমরা ম্যানিপুলেট করতে পারি, দেন ডেফিনেটলি উই ক্যান রেগুলেট দ্য রেট অফ ট্রান্সক্রিপশন। অলসো প্রোটিন, দুটো প্রোটিন ইন্টারঅ্যাক্ট করে আমাদের যে মেটাবোলোমিক্স, মানে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, বিভিন্ন প্রোটিন একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে কী কী ফাংশনাল পাথওয়ে রেজাল্টস করছে, উই ক্যান হ্যাভ অ্যান আইডিয়া রিগার্ডিং দ্যাট। অলসো দ্য ড্রাগ, আমরা যে খাচ্ছি, ড্রাগ মানে ওষুধ বিষুধ যেগুলো আমরা খাই, সেগুলো তো ইন্টারঅ্যাক্ট করে অবশ্যই আমাদের শরীরের বিভিন্ন এফেক্টার মলিকিউলসের সাথে, বা ধরো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে আমাদের, হ্যাঁ, তো তখন সেই ব্যাকটেরিয়ার যে ম্যাক্রোমলিকিউলসগুলো আছে, ধরো ডিএনএ, আরএনএ কিংবা প্রোটিন, সেগুলোর সাথে ড্রাগ ইন্টারঅ্যাক্ট করছে, বা আমাদের কোনো ডিজিজ হয়েছে, ইটস নট এ ইনফেকশাস ডিজিজ, নর্মাল, সেখানে আমাদের শরীরের বিভিন্ন প্রোটিনের সাথে ড্রাগ ইন্টারঅ্যাক্ট করছে, বা ডিএনএ বাইন্ডিং ড্রাগও আছে। সো all these things together, আমি যেটা বলতে চাইছি, this can be studied at the molecular level by seeing, চোখে দেখে, through this spectroscopy, because seeing is believing। যার জন্য তোমরা জেনে রাখবে যে আজ অবধি স্পেকট্রোস্কোপির থেকে যতগুলো নোবেল প্রাইজ এসছে, কোনো ফিল্ড থেকে কিন্তু আসে, বিকজ আলটিমেটলি সিইং ইজ বিলিভিং, এবং যেটা মলিকিউলার লেভেলে তোমাদের স্ট্রাকচার দিতে পারছে, সেই প্রসেসটা হচ্ছে গিয়ে সেরা প্রসেস। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অন স্পেকট্রোস্কোপি, যেটা আমি তোমাদের বুঝতে বলবো, যে ইউ ক্যান গেট দ্য স্ট্রাকচার অ্যাট দ্য মলিকিউলার লেভেল। নেক্সট হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচার, এই যে ইউ ক্যান গেট দ্য স্ট্রাকচার অ্যাট দ্য মলিকিউলার লেভেল, এই কথাটার কী মানে হচ্ছে, হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচার ক্যান ইউ গেট? Well, you can get a two-dimensional structure as well as a three-dimensional structure.
এবার আমি জানি না তোমাদের কতটা আইডিয়া আছে। হুম, ধরো একটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ আ প্রোটিন, ঠিক আছে, অ্যান্ড আ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। আমি এখানে 2 ডাইমেনশনাল কথাটা আমার বলাটা ঠিক হবে না। ওকে, I can say the secondary structure of a protein and a 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ আ প্রোটিন। এই দুটোই কিন্তু পাওয়া যেতে পারে। এবার ধরো সেকেন্ডারি স্ট্রাকচার যেটা, সেটা কি, মানে অ্যালফা হেলিক্স, বিটা শিট, কয়েল। সো স্পেকট্রোস্কোপির মাধ্যমে আমরা একটা প্রোটিনের মধ্যে কত পার্সেন্ট হেলিক্স আছে, কত পার্সেন্ট বিটা শিট আছে, কত পার্সেন্ট কয়েল আছে স্টাডি করতে পারি। তারপর আমরা স্পেকট্রোস্কোপির সাহায্যে এটাও স্টাডি করতে পারি যে একটা প্রোটিনের এক্স্যাক্ট 3 ডাইমেনশনাল যে ফাংশনাল স্ট্রাকচারটা সেটা কি। প্রোটিনটা যদি একটা এনজাইম হয়, তাহলে তার যে অ্যাক্টিভ সাইটটা আছে, সেই এক্স্যাক্ট অ্যাক্টিভ সাইটের 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা কীরকম, এই পুরো জিনিসটাই কিন্তু আমরা স্টাডি করতে পারি বিভিন্ন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে। এবং একটা এনজাইম তার সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করছে 3 ডাইমেনশনালি, সেটা কিভাবে করছে আমরা জানতে পারি। একটা এনজাইম তার সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করছে, তখন কি তার সেকেন্ডারি স্ট্রাকচার মানে অ্যালফা হেলিক্স, বিটা শিট, র্যান্ডম কয়েলে কোনো চেঞ্জ হচ্ছে সেটা আমরা জানতে পারি। দুটো প্রোটিন একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কোন রিজিয়নে ইন্টারঅ্যাক্ট করছে 3 ডাইমেনশনালি আমরা জানতে পারি। বা ইন্টারঅ্যাকশনের জন্য তার কি 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, দ্যাট ইজ অ্যালফা হেলিক্স, বিটা শিট, কয়েলে কোনো চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, এছাড়াও we can have a very good idea regarding the size and shape of the molecule. মলিকিউলটা কি ধরনের সাইজের এবং কি ধরনের শেপের সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। সেটা 3 ডাইমেনশনালি সারফেসটা যেমনি আমরা বুঝতে পারছি, সেমনি ভিতরে ইন্টারনাল কি কি স্ট্রাকচার আছে একটা ম্যাক্রোমলিকিউলের সেগুলোও কিন্তু আমরা বুঝতে পারছি। হয়তো ব্যাপারটা অনেকের কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে, আমি একটা খুব সহজ জিনিস দিয়ে বলি। তোমরা তো এটা সবাই জানো যে ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ যে মডেলটা, হ্যাঁ, ডাবল হেলিক্যাল মডেল, এটা ওয়াটসন অ্যান্ড ক্রিক প্রপোজ করেছিলেন 1953-তে, এবং তারপর সাবসিকুয়েন্টলি একটা এক পাতার নেচারের পেপারও পাবলিশ হয়, এবং 453-54 এবং 63-তে তারা নোবেলও পান অ্যালং উইথ উইলকিন্স। তাহলে হোয়াট ইজ দ্য বেসিস, এই যে ডিএনএ যে স্ট্রাকচারটা তারা প্রপোজ করেন, ডাবল হেলিক্যাল মডেল বা ওয়াটসন ক্রিক স্ট্রাকচার, এটা কি বেসিসটা ছিল? দ্য বেসিস ওয়াজ দ্য এক্স-রে ডিফ্রাকশন ডেটা অফ রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। ওকে, আমি এই মুহূর্তে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি বা ডাইনামিক লাইট স্ক্যাটারিং বা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কোনটা কি করছে এটা বলতে চাইছি না, আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিতে চাইছি। এবার ধরো, তো এতক্ষণ তার মানে ডিএনএর যে স্ট্রাকচারটা, দ্যাট কুড বি ভেরি ইজিলি এলুসিডেটেড বাই দিস কাইন্ড অফ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার কুড বি এলুসিডেটেড বাই এক্স-রে ডিফ্রাকশন ডেটা। এছাড়াও দেয়ার আর আদার স্পেকট্রোস্কোপি উইচ কুড টেল দ্যাট হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য ডিএনএ, মানে স্পেসিফিক, লাইক যেমনি আমরা অ্যালফা হেলিক্স, বিটা শিট, র্যান্ডম কয়েল দেখছিলাম, সেমনি এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ। এই কথাগুলো বলছি, এগুলো খুব হাস্যকর, কারণ আমাদের মানে আই রিয়েলি ডোন্ট নো এনিথিং আদার দ্যান বিডিএনএ এক্সিস্টস বলে। ওকে, নাও বিডিএনএ স্ট্রাকচারকে তুমি ডিফারেন্ট পিএইচ, ডিফারেন্ট সল্ট কনসেন্ট্রেশনে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারো। বাট নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে অন্য কোনো ডিএনএ এক্সিস্ট করে বলে তো আমি, অন্য কোনো ফর্ম অফ ডিএনএ এক্সিস্ট করে বলে তো আমি জানি না। দ্য ক্লোজেস্ট resemblance that you can get with a ADNA is a RNA-RNA hybrid. একটা RNA-RNA হাইব্রিডের স্ট্রাকচার কিন্তু খুব সিমিলার হয় টু দিস ADNA. ওকে, ADNA মানে that RNA-RNA hybrid exists in the physiological condition, but I don't know really something like a DNA molecule existing in A form. তুমি যদি salt pH manipulate করো, you can even get ZDNA. That way you can get G quartet, you can get many things, but that's irrelevant now. এনিওয়ে, তো স্পেকট্রোস্কোপির মাধ্যমে কিন্তু এগুলোও ধরা যায় যে তোমাদের কি ফর্ম অফ ডিএনএ আছে। আর নাও লেটস শিফট ফ্রম ম্যাক্রোমলিকিউলস, যে আমি এতক্ষণ ডিএনএ, প্রোটিন, আরএনএ, এগুলো স্ট্রাকচার 3 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, মানে সেকেন্ডারি, টার্সিয়ারি, 3 ডাইমেনশনাল, এগুলো তো বলছিলাম। স্মল মলিকিউলসের ক্ষেত্রেও কিন্তু দিস এক্স-রে, স্মল মলিকিউলার এক্স-রে ডিফ্র্যাকশন, মোস্ট অফ দ্য স্মল মলিকিউলসের স্ট্রাকচার, ধরো
ছোট ছোট অর্গানিক কম্পাউন্ড সে বা ইনঅর্গানিক কম্পাউন্ড লাইক সোডিয়াম ক্লোরাইড, অর্গানিক কম্পাউন্ড লাইক ক্লোরোফর্ম, হ্যাঁ, ইথাইল অ্যালকোহল, আইসোপ্রোপানল, এই সব কিছু স্ট্রাকচারই কিন্তু আলটিমেটলি ইট ইজ দ্য স্ট্রাকচার অফ ডিফারেন্ট সল্টস। হ্যাঁ, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট, এগুলো কিন্তু স্মল মলিকিউলের এক্সরে ডিফ্র্যাকশনের মাধ্যমে আর কি ডিটারমাইন্ড করা হয়েছে। ইউ ক্যান গেট দ্য ডিটেলস টার্সিয়ারি স্ট্রাকচার অ্যান্ড দ্যাটস নট আ ভেরি বিগ জব, খুব ইজিলি পাওয়া যেতে পারে। নাও এরপরে আরেকখানা জিনিস আমি তোমাদের আরেকটা জিনিস যেটা বলবো, নাও সাপোজ ইউ হ্যাভ, তোমাকে আমি কোনো একটা মিক্সচার দিলাম, কি আমি তোমাকে বললাম না, সে বা ধরো তুমি কোকোনাট অয়েল নিলে, হ্যাঁ, বা নারকেলের জল নিলে, সোজা কথা নারকেল ফাটিয়ে নারকেলের জল নিলে, এবার তার মধ্যে কি কি আছে তুমি অ্যানালাইজ করতে চাও। সো হাউ ডু ইউ অ্যানালাইজ? মোস্ট অফ দ্য অর্গানিক প্রোডাক্টস আর দেয়ার, proteins etc. would be there, some sort of DNA molecules you can find, nucleic acids, হ্যাঁ, and lot of organic molecules যেটা আমরা প্ল্যান্টের মধ্যে আমরা মেটাবোলাইটস পাই। So that we can actually judge which kind of molecules are present within a particular mixture using this spectroscopy. এই স্পেকট্রোস্কোপি কিন্তু পিনপয়েন্ট করে দেয় যে কী ধরনের ফাংশনাল গ্রুপ একটা পার্টিকুলার মলিকিউলের মধ্যে প্রেজেন্ট আছে। ওকে, মানে একটা মিক্সচারের মধ্যে কী কী ধরনের ফাংশনাল গ্রুপস প্রেজেন্ট আছে। আর তো আরও তো মাস স্পেকট্রোমেট্রি করলে আমরা এক্স্যাক্টলি কোনটা কী প্রপোর্শনে আছে, আমরা যদি জিসিএমএস করি, গ্যাস ক্রোম্যাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি। আমি যেহেতু এই লেকচারটা ফার্স্ট ইয়ারের জন্য, থার্ড সেমিস্টারের জন্য, আমি ফার্স্ট ইয়ারই বলছি, আমি ওই ডিটেলসে কিন্তু যাচ্ছি না, বাট সাবসিকুয়েন্ট লেকচার্সে আমি ওই ডিটেলসে যাব। এখন জাস্ট আমি এইটুকু বলতে চাইছি যে স্ট্রাকচারাল লেভেলে, মানে অ্যাট দ্য মলিকিউলার লেভেল, তুমি তো একটা অনুবীক্ষণ যন্ত্রে নিচে রেখে দেখতে পারবে না, মাইক্রোস্কোপের নিচে রেখে তো দেখতে পারবে না নিশ্চয়ই একটা প্রোটিনের সঙ্গে ইন্টারাক্ট করছে, বা একটা ডিএনএ প্রোটিনের সঙ্গে ইন্টারাক্ট করছে। কিন্তু এই স্পেকট্রোস্কোপির সাহায্যে তুমি কিন্তু সেই ইন্টারাকশনগুলোকে স্টাডি করতে পারো। একটা মিক্সচারের মধ্যে কি কি আছে স্টাডি করতে পারো। দ্য সাইট অফ ইন্টারাকশন অফ আ ড্রাগ তুমি স্টাডি করতে পারো। ড্রাগ প্রোটিন কিভাবে ইন্টারাক্ট করছে, ড্রাগ ডিএনএ কিভাবে ইন্টারাক্ট করছে, এগুলো স্টাডি করতে পারো। ওকে, অ্যান্ড দিজ আর ভেরি ইজি টেকনিক্স। কেন? ফার্স্ট অফ অল, যে অনুবীক্ষণ যন্ত্রে when you use a microscope you are seeing it at a real scale, কিন্তু এই ক্ষেত্রে you are doing it in a virtual way। মানে তুমি তো এক্সরে নিজের চোখে দেখতে পাবে না, তাহলে এক্সরে একটা ইমেজ তৈরি করবে, সেই ইমেজটাকে তুমি দেখছো। বা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, রামান স্পেকট্রোস্কোপি, ডিএলএস ইত্যাদি কি পরোক্ষভাবে ওরা ডিটারমাইন করে দিচ্ছে যে একটা মলিকিউলের কি ধরনের স্ট্রাকচার, ফাংশনাল গ্রুপ, শেপ সাইজ ইত্যাদি হতে পারে আর কি। কিভাবে না, দেয়ার আর প্যাটার্নস when light interacts with a molecule, then there are patterns, যে প্যাটার্নে আর কি after interaction you can get back the light। ওকে, দ্য ডিটেক্টর একটা সোর্স আছে, সেটা একটা লাইট এরকমভাবে শ্যুট করলো, একটা মলিকিউলে টাচ করলো, আফটার ইন্টারাকশন ইউ ডিটেক্ট the light that is coming out of that molecule বা crossing that molecule. Now there is a pattern. That pattern determines this size, shape, composition, secondary structure, three-dimensional structure, everything of a particular molecule. So this is the essence of spectroscopy, যে আমরা কিন্তু আমাদের রিয়েল টাইম, মানে তুমি বুঝতে পারছো তো, একটা রিয়েল টাইম একটা অর্গানিজমকে স্টাডি করা কিন্তু খুব ডিফিকাল্ট। Spectroscopy is something which is very important because খুব শর্ট টাইমে ইউ গেট আ লট অফ ডেটা। কেন না, তুমি পরোক্ষভাবে স্টাডি করছো, ইউ আর স্টাডিং ইন অ্যান ইনডাইরেক্ট ম্যানার। ওকে, অ্যান্ড যেহেতু তুমি ইনডাইরেক্ট ম্যানারে স্টাডি করছো, সেই জন্য you get the data very fast and the processes are also easier because you are following certain parameters. Having said that, আজকাল there are real time techniques which are replacing some of these spectroscopic techniques, যেটা আমি এক্ষুনি তোমাদের বলবো না, বাট স্টিল ধরো এক্সরে ডিফ্র্যাকশন বলো বা এনএমআর স্পেকট্রোস্কোপি বলো, they hold very strong in advent of electron microscopy also, এই electron microscopy and cry electron microscopy also.
কেন এগুলো আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করব। Infrared spectroscopy, well, it is somewhat replaced by this GCMS and there are other techniques যেগুলো ফাংশনটা অনেক বেটার প্রুভ করে, বাট ইনফ্রারেড ইজ আ ভেরি ভেরি ইজি ফর্ম অফ স্পেকট্রোস্কোপি, যেটা অনেক সহজে তুমি অনেক ডেটা পেতে পারো। অ্যান্ড দেন ডিএলএস ইজ আ ভেরি স্ট্যান্ডার্ড প্রসিজিয়ার। ইভেন দ্যাট আমি আমার রিসার্চে প্রচুর ডিএলএস করেছি, প্রচুর এক্সরে ডিফ্র্যাকশন করেছি, প্রচুর ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি করেছি। ডিপার্টমেন্টে তো একটা কথাই আছে যে স্পেকট্রোফটোমিটারটা কেউ বেশি টাকা ফাঁকা না দিলেও অভিষেক স্যার খুব রেগে যান। তো দ্যাটস ভেরি ট্রু, বিকজ we get a lot of data. A lot of data can be generated using this UV visible spectrophotometer. So this is very 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 important. এগুলোর প্রত্যেকটা প্রিন্সিপাল আমি তোমাদের বলবো। অ্যান্ড ইন স্পেকট্রোস্কোপি লাস্টে আমি একটা জিনিস বলবো, we not only study the signature of a molecule, we study the signature of a molecule, but we not only study the signature of a molecule, but also we study the change in signature of a molecule to address any change in the structure of the molecule. This is the basis of spectroscopy. এই লাইনটা মনে রাখবে। We study the signature of a molecule to study the structure of a molecule. We study the change of the signature of a molecule to see any change in structure of the molecule, and this change in structure is often a signature for other kind of interactions. সে মলিকিউলটা অন্য কোনো ড্রাগের সাথে বা অন্য কোনো মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সেই ধরনের আর কি ইন্টারাকশানেরও কিন্তু এটা একটা সিগনেচার হয়। ওকে, so we study the signatures and the change in signatures of different molecules to finally determine the structure at the molecular level. থ্যাংক ইউ। প্রথমে এটা তোমরা এই জিনিসটা শোনো 2-3 বার, এটা একটু ক্লিয়ার হোক, তারপর আমরা ইন্ডিভিজুয়ালি স্পেকট্রোস্কোপি ধরে ধরে বুঝবো যে জিনিস